অভিকে রিলিজ করছে, আগের থেকে বেটার আছে বলেই তো রিলিজ করছে। আমি জানাচ্ছি সবটা। ডোন্ট ওয়ারি ডক্টর, আমি অভি দেখাশোনা করব। আপনার কাছ থেকে আমি সমস্ত ওষুধপত্র বুঝে নিয়েছি, সো এই ব্যাপারে আমি আর কাউকে মাথা ঘামাতে দেব না। থ্যাংক ইউ সো মাচ। ওকে ম্যাডাম। কি উমা, অভির জ্ঞান ফেরার জন্য অপেক্ষা করছো? যদি অভির মুখ থেকে তোমার ফেভারে কিছু বলানো যায়, তাই তো? কিন্তু তাতে কোনো লাভ হবে না উমা, কারণ তোমার চ্যাপ্টার ক্লোজড। হ্যাঁ, অভির জ্ঞান ফিরে যাবে ঠিকই, কিন্তু তুমি আর অভির জীবনে কোনোদিনও ফিরতে পারবে না। আপনার বাবা আপনাকে স্বপ্ন দেখা শেখাননি? যার যেটা ট্যালেন্ট সে সেটা পারফর্ম করবে, তার প্রশংসাও সেই পাবে, এটাই স্বাভাবিক, তাই না? মানে আপনার মধ্যে যদি কোনো ট্যালেন্ট থাকে, যতই আটকানোর চেষ্টা হোক, কোনো না কোনো ফাঁক দিয়ে সেটা ঠিক প্রকাশ পাবে। আমি কি একটা গাড়ির ব্যবস্থা করব? তুমি বাড়ি যাবে তো, একটা গাড়ির ব্যবস্থা করে দেবো? না জামাই বাবু, লাগবে না, আমার তো মোপেট আছে, আমি ওটা করেই চলে যাব। জামাই বাবু, একটা অনুরোধ করব? করো। তুমি ওনাকে একটু দেখো। না, আমি জানি বাড়ির সবাই ওনার সাথে আছেন, কিন্তু তাও নিজের চোখে তো দেখতে পারবো না। যাই হোক, তুমি দেখো ওনার যেন আবার কোনো ক্ষতি না হয়। দেখো, আমি তোমার অবস্থাটা বুঝতে পারছি, সত্যি এখন যে পরিস্থিতি তাতে তোমার পক্ষে, কিন্তু তুমি হাল ছেড়ো না উমা, একদম হাল ছেড়ো না। অভি সুস্থ হয়ে উঠবে, আর অভি সুস্থ হলে দেখবে অভি সবকিছু আবার পাল্টে দিয়েছে, সব ঠিক হয়ে যাবে উমা, তুমি শুধু শক্ত থাকো। হ্যাঁ অরবিন্দ, আসছি আমি, শক্ত থাকো মা। আমি যেন ফিরে এসে এটাই শুনি যে আপনি বেঙ্গলের হয়ে খুব ভালো প্র্যাকটিস করেছেন, সিলেক্টররা আপনার ছাড়া টিম বানাতে পারছে না। ক্রিকেট হোক বা জীবন, হার মানলে চলবে না। সহজে উমা দাস হার মানবে না আলিয়া ম্যাডাম। একবার অভিমন্যু বাবুকে
পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরতে দিন, তারপর উমা দেখাবে তার কতটা মনের জোর, সে কি করতে পারে। আমার ছেলেটা এতদিন পর সুস্থ হয়ে বাড়ি ফিরছে, ওকে যদি বরণ করে ঘরে না তুলতে পারি মনটা যে খুঁতখুত করবে। তুমি জানো দিদিভাই ফোন করে ঠিক এক কথা বললো, সত্যি তো ছেলেটা এতদিন পর এত বড় একটা বিপদ কাটিয়ে বাড়িতে ফিরছে, ওকে তো বরণ করতেই হবে, না হলে যে তোমাদের মন শান্তই হবে না। তাই বুঝি? সত্যি বলছো? বৌদি ভাই ফোন করেছিল, তা তো করবেই। জানো জয়িতা, আসলে ও হয়তো জন্ম দিয়েছে অভিকে, আমি হয়তো জন্ম দিইনি, তাতে কি এসে যায়? সন্তান তো আমাদের দুজনের, আমরা দুজনেই যে মা, তাই সন্তানের মঙ্গল কামনায় যে ভাবনাই ভাবি না কেন তাতে যে মিল থাকবে, এতে আর আশ্চর্য কোথায়? হ্যাঁ, ওই অভিকে নিয়েই তো ওদের দুজনের মধ্যে যত ভাব তত ঝগড়া। আচ্ছা, দাদুভাই বাড়িতে ফিরে এসে আমাদের সব খাবারই খাবে নাকি ডাক্তার ওর খাবার সব আলাদা করে? অনেক কিছু ঘটে গেছে এর মধ্যে। তুই যতটা অসুস্থ ছিলিস সেখানে তোকে নিশ্চয়ই কথাগুলো বলা যায় না, বা বলাটা সমীচীন নয়, কিন্তু তোর জীবন তুই সবটাই জানবি। বাড়ি চ, নার্সিংহোমে বসে বসে এসব কথা হয় না অভি। আর তাছাড়া বাড়িতে দাদু, ঠাম্মা, মাম্মা সবাই ওয়েট করছে না, আর দেরি করিস না, বাড়ি চ। কিন্তু মা, আমি এখন তো সুস্থ হয়ে গেছি। কেন একই কথা? সব শুনবি, সব জানবি, বাড়িতে চ, সব বলবো তো ওখানে গিয়ে। আসলে অভি, উমা ম্যাচ আলিয়া, বলেছি না যা কথা বাড়ি গিয়ে হবে। এবার চ, অনেক দেরি হচ্ছে, চ। মা, আগে তুই আমার কথা শুনবি, অনেকক্ষণ ধরে বলছি। মা, চলো তুমি- ওঠ, আস্তে আস্তে ওঠ, চলো, অনেক গাড়ি রেডি করতে বলো। চলো চলো চলো, অরবিন্দ ব্যাগ নিয়ে আয়। হ্যাঁ, আমি আস্তে আস্তে আয়, আস্তে আস্তে আয়, সাবধানে। মাম, কাঁদছো কেন? আমি তো ফিরে এসেছি। আমি জানি তুমি আমাকে খুব মিস করেছো, আর আমিও তোমায় খুব মিস করেছি মাম্মা, বুঝলে? হ্যাঁ, আমার শরীর খারাপ ছিল, কিন্তু হসপিটালে এসে তুমি যে আমার মাথায় হাত বুলিয়ে দিয়েছো, এটা আমি ঠিক বুঝতে পেরেছি। সত্যি সত্যি বলছিস? তুই বুঝতে পেরেছিস আমি তোর মাথায় হাত বলে দিচ্ছিলাম? পারবি তো, পারবি তো? মায়ের স্পর্শ সন্তান বুঝতে পারবে না তখন হয়। জানিস তো অভি, আমি না মাঝে মধ্যে ছুটে চলে যেতাম, আমার প্রতিদিন মন কেমন করতো তোর জন্য। আমি দূর থেকে দাঁড়িয়ে তোকে দেখতাম। তুই ভালো হয়ে যা বাবা, ভালো হয়ে যা, একদম সুস্থ হয়ে যা। আমিও তোমাকে দেখতে গিয়েছিলাম দাদুভাই, সবাই আমাকে যেতে বারণ করেছিল, বলেছিল এত বয়স হয়েছে হাসপাতালে যেও না। আমি কিন্তু শুনিনি, আমি গেছিলাম দাদুভাই, আমি গেছিলাম। আমি চাই আমার দাদুভাই যখন এসে গেছে ওই ঠাকুর মশাইকে বলি ও যেন তাড়াতাড়ি সত্যনারায়ণ পুজোর ব্যবস্থাটা করে। আমি যাই। আরে তারা,
তোরা কি ওকে ওইখানে দাঁড় করিয়ে রেখে সব গল্প শেষ করবি? না না না, আয় এদিকে, আয় দাদু ভাই আয়। একদম বস, বাবা ঠিক এখানে। বলেছে, আমার হিরো ফিরে এসছে এতদিন পর। বাড়ি আবার জমজমাট, বস, গম গম করবে বাড়ি। হ্যাঁ ঠিক আছে, বস, বস। যাক বাবা, যার শেষ ভালো তার সব ভালো। অভিজা সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছে, সেটাই সব থেকে বড় কথা। আচ্ছা শোনো না, বলছি কেউ একটু ওকে জল দাও না গো। হ্যাঁ আমি দিচ্ছি। সমাধি দাঁড়াও। সমাধি, উমা কোথায়? উমা ঠিক আছেন তো? ওনার কিছু হয়নি তো? আমি এটাই জানতে চাইছি। আর উনি যদি ঠিক থাকেন তাহলে এতদিন বাদে আমি বাড়িতে ফিরলাম, তাও উনি এখানে নেই, নিজের বাড়িতে রয়েছেন। মানে এটা কি করে হতে পারে? সবে তো বাড়িতে ঢুকলি, মাথাটা ঠান্ডা করে বস। এত এক্সাইটেড হোস না, তাহলে তোর আবার শরীর খারাপ করবে। মা আমি কি করবো বলো? আমাকে তো কেউ সত্যিটা বলছে না। উমা কোথায়, ওনার কি হয়েছে, কেউ কিছুই বলছে না আমাকে। লজিক্যালি আমাকে একটা কথা বলো, এতদিন আমি হসপিটালে ছিলাম, বলা যায় মৃত্যুর মুখ থেকে আমি ফিরে এসেছি। দাদু ঠাম্মি সবাই এসছে আমার সাথে দেখা করার জন্য, কিন্তু উমা উমা একবারও আসলেন না আমার সাথে দেখা করার জন্য। কেন? সমাধি প্লিজ প্লিজ আমাকে সত্যিটা বলো। কারণ আমাকে দেখা করতে দেওয়া হয়নি। এতদিন সবার সব অপমান, সব তাচ্ছিল্য আমি মুখ বুজে মেনে নিয়েছিলাম। কেন জানেন? কারণ আমি মনে করি পৃথিবীতে অন্তত একজন কেউ আছে যে বিশ্বাস করেন উমা এ কাজ করতে পারে না। ওই একটা মানুষের বিশ্বাস যদি আমার উপর অবিচল থাকে, তাহলে আমি কিচ্ছু পরোয়া করি না। কিন্তু আজ সেই মানুষটাই চুপ। তাহলে আমি বলছি, উমা দাস বলছে সেদিন ওই ছেলেটি আপনার নাম করে এসে আমাকে টাকাগুলো দিয়েছিল। আমিও প্রথমে বিশ্বাস করতে চাইনি, আমিও বিশ্বাস করিনি আপনি টাকাগুলো পাঠিয়েছিলেন। কিন্তু ছেলেটি আমাকে নিশ্চিত করানোর জন্য আপনাকে ফোন করেছিল, অনেকবার ফোন করেছিল। আপনার ফোন সুইচ অফ থাকায় আপনার সাথে যোগাযোগ করা যায়নি। আমি তখনও না বলেছিলাম, কিন্তু শেষে যখন বলল টাকাগুলো যদি আমি না নিই আপনি রেগে গিয়ে ওকে চাকরি থেকে বের করে দেবেন, তখন আমি রাজি হয়েছিলাম। আমার জন্য একটা মানুষের রুটি রুজি চলে যাবে এটা মানতে পারিনি, তাই তাই টাকাগুলো নিতে রাজি হয়েছিলাম। কিন্তু আমি বুঝতে পারিনি এটা ষড়যন্ত্র ছিল। আমাকে ম্যাচ ফিক্সিং এ ফাঁসানোর। আমি আমার দলের সাথে বেইমানি করিনি, আমি ইচ্ছে করে রান আউটও হইনি। এই ষড়যন্ত্রের পিছনে কে বা কারা থাকতে পারে সেটা নিশ্চয়ই আপনাকে বুঝিয়ে দিতে হবে না। আপনি তো সবটা জানেন, আপনি সবটা বোঝেন, কারণ আপনি তো আমাকে শিখিয়েছেন এই সব মানুষগুলোর থেকে কি করে নিজেকে বাঁচিয়ে রাখতে হয়।
আপনার বিশ্বাসটা আমার কাছে এতটা দামি। আন্টি তুমি চুপ করে আছো কেন বলো তো? এই মেয়েটাকে এত কথা বলার সুযোগ দিচ্ছ কেন তুমি? তাড়িয়ে দাও না ওকে এখান থেকে, ধাক্কা দিয়ে বের করে দাও। এত কিছু তো বললাম, এত কিছু শুনলেন, তারপর আপনার মনে হয় যে এই ক্রিকেট আমার কাছে আমার প্রাণের থেকেও প্রিয়, আমি তার সাথে বেইমানি করতে পারি? এই উমা টাকার কাছে বিকিয়ে যেতে পারে? আপনি বিশ্বাস করেন এটা? বলুন অভিমন্যু বাবু, আপনি বিশ্বাস করেন? আপনি চুপ করে থাকবেন না? আপনি বিশ্বাস করেন? না, আমি বিশ্বাস করি না, করি না আমি বিশ্বাস। অভি, অভি, ইটস আ ট্র্যাপ অভি। উমা কিন্তু ওর ট্র্যাপে আবার তোকে জড়ানোর চেষ্টা করছে। তোর নাম নিয়ে তোকে জড়িয়ে ও কিন্তু নিজে বাঁচার চেষ্টা করছে। অভি, তুই বুঝতে পারছিস না? অভি, আমি তোকে বলছি অভি, তুই কিন্তু ওকে একদম বিশ্বাস করবি না, প্লিজ। আলিয়া, আমি তোকে বিশ্বাস করি না। কিন্তু উমার সততা নিয়ে আমার 1%ও ডাউট নেই। উমা, আপনি চিন্তা করবেন না, নিজেকে একলা ভাববেন না। আপনি একটু সুস্থ হয়ে উঠে তারপরে এই রহস্য সমাধান করব আমি। আপাতত আপনি ঘরে যান। আর হ্যাঁ, আমি থাকতে আপনার সাথে কোনো ইনজাস্টিস হবে না। সব লড়াই আমরা একসাথে লড়বো। অভি, উমা আবার ক্রিকেট খেলতে পারবে? কেন পারবে না? নিশ্চয়ই পারবে। ওনার দোষ এখনো প্রমাণিত হয়নি। হয়তো কয়েকটা দিন টিম থেকে ওনাকে ড্রপ করে দেওয়া হবে, কিন্তু ক্রিকেট থেকে ওনাকে কেউ ব্যান করতে পারবে না। উমা, যতদিন আমি বেঁচে আছি, ক্রিকেট থেকে কেউ আপনাকে দূরে পাঠাতে পারবে না। বিয়ের সময় আপনাকে কথা দিয়েছিলাম, আপনার স্বপ্ন পূরণের পথে সবসময় আমি আপনার পাশে আছি। এবার দেখি না কার এত সাধ্য আছে যে অভিমন্যুকে নিজের কথার খেলাপ করাবে। এই ম্যাচ ফিক্সিং এর শেষ আমিও দেখে ছাড়বো। তার জন্য যা করার করবো, যেখানে যাওয়ার যাব। সবাইকে এটা প্রমাণ করে দেবো আমি যে ওনার পারফরমেন্স হয়তো একটু খারাপ হতে পারে, কিন্তু ম্যাচ ফিক্সিং না। উমা কোনোদিনও ম্যাচ ফিক্সিং করতে পারেন না। এবার আমিও দেখি দূর থেকে আঙুল নাচে এরকম একজন ট্যালেন্টেড ক্রিকেটারের ক্যারিয়ার কে নষ্ট করে। এক মিনিট অভিমন্যু বাবু, আমার আপনার সাথে কিছু কথা আছে। উমা, সব ডিসকাশনস আমরা পরে করব, এখনই কথা বলা দরকার। বলুন। আমার ক্রিকেট নিয়ে আপনি আর মাথা ঘামাবেন না। আমি ক্রিকেট ছাড়বো বলেছি, সংসার ছাড়বো তো বলিনি।
আমি এখনো অভিমন্যুবাবুর স্ত্রী, আর ওনার স্ত্রী হিসেবে তো আমার এই বাড়িতে থাকার পুরো অধিকার আছে, আর আমি এই বাড়িতেই থাকবো। এবার উমার খেলা শুরু হবে, আর এই খেলায় কত বাউন্ডারি হবে, কত ওভার বাউন্ডারি হবে, সেটা আপনি শুধু দেখতে থাকবেন আলিয়া ম্যাডাম। কোথায় আছো তুমি, উমা? এবার উমার খেলা শুরু হবে, আর এই খেলায় কত বাউন্ডারি হবে, কত ওভার বাউন্ডারি হবে। কিরে, আমি একা একা বকবক করে যাচ্ছি, কিছু শুনলি আমার কথা? হ্যাঁ বল। আচ্ছা শোন, এখানে দাঁড়িয়ে না থেকে যা রান্নাঘরে গিয়ে বনমালী মামার হাতে হাতে একটু কাজ করে দে, বুঝলি? উমা, এটা তোর সংসার, তোকেই সামলাতে হবে। নিজের সংসার সামলা আর নিজের অভিমন্যু বাবুকে আগলে রাখ, দেখবি সব ঠিক হয়ে যাবে। আর একটা কথা, যে যাই বলুক তুই কারোর কথার কোনো উত্তর দিবি না, বুঝেছিস? বুঝেছি। আসি। সবার সংসার যে একই পথে সামলানো যায় না রে দিদি ভাই। এই সংসারে যে আমি বউ হয়ে এসেছি সে হতো শর্ত সাপেক্ষে। আমি ক্রিকেট খেললে তবেই আমি অভিমন্যুবাবুর বউ হয়ে থাকবো। শুনলি না তুই কি বলে গেলেন উনি? কেন বলছিস সেটা বুঝতে পারছো না তুমি? তোমাকে যে আমি একটু আগে বললাম, উমা সবার সামনে বড় মুখ করে বলেছে যে ও আর কোনোদিনও ক্রিকেট খেলবে না, ও নাকি এবার সংসার করবে। ও ভাবছে ও মাস্টার স্ট্রোক দিয়েছে, ভাবছে যে ও যদি আন্টিকে বলে যে ও কোনোদিনও আর ক্রিকেট খেলবে না তাহলে আন্টির রাগ কমে যাবে, আন্টি উমাকে আবার অভির বউ হিসেবে মেনে নেবে। আর এই বাড়িতে বউ হিসেবে থাকা মানেই তো আরাম আয়েশে সারাটা জীবন কাটানো, আর কি চাই? কিন্তু আমি তো সেটা কিছুতেই মেনে নেব না। আমি ওর ওভার কনফিডেন্সেই আঘাতটা করবো মম। অভির জীবন থেকে আমি উমাকে সরাবই, আর আমি নিজে আস্তে আস্তে অভির কাছাকাছি পৌঁছবো। এনিওয়ে শোনো, এখন কিন্তু তুমি অভির ঘরে যাচ্ছ, আমি কিন্তু তোমাকে বারবার বলে দিচ্ছি মম, ওখানে গিয়ে কিন্তু তুমি একদম বেশি কথা বলবে না। আরে না না, তুই এমন চমৎকার ঘুঁটি সাজিয়েছিস সেটা কখনো আমি ভেস্তে দিতে পারি? ফাইনালি আমার বেবি যা চেয়েছিল সেটাই হবে, সে তার অভির কাছে থাকবে। কিন্তু এবার উমার অন্যায়ের শাস্তি কি হবে? আমি মানছি নিজের স্বার্থ দেখাটা ভুল, কিন্তু যে নিজের রাজ্য নিজের বাংলার বদনাম করলো সেটা ভুল নয় অভি, সেটা অন্যায়। এবার বিচার তুই করবি। আমার যে কি উমার দোষটা বেশি নয়? আমার আর কিচ্ছু বলার নেই অভি, শুধু জানবি আগেও যখন তুই আমাকে তোর কাছ থেকে সরিয়ে দিয়েছিলি তখনও আমি তোর পাশ থেকে সরিনি অভি, আর আজ তোর এই টেনশনের মুহূর্তেও আমি তোর পাশ থেকে সরবো না। তার জন্য যে আমাকে যাই বলুক না কেন, খারাপ, ভিলেন, খলনায়িকা, হোয়াটএভার, কিন্তু আমি তোর পাশ থেকে কোনোদিনও সরবো না অভি। কেউ আমাকে তোর পাশ থেকে সরাতে পারবে না, কারণ আমি তোকে ভালোবাসি অভি। আমি খেলবো কি খেলবো না তার আগে তো সব নিয়ে কথা বলেও কোনো লাভ নেই।
তাই না? আচ্ছা, আপনি এখন খাওয়াটা ছেড়ে উঠে গেলেন কেন? আপনি তো একটু আগে বললেন আমি চিকেনটা নাকি বেশ ভালো বানিয়েছি, বললেন তো? তাহলে মানে আমার উপরে সব রাগ আপনি খাওয়ার উপর দেখিয়ে উঠে যাচ্ছেন। আর আমি যে এত কষ্ট করে চিকেন রান্না করলাম, পিসিমণি আমাকে এত কষ্ট করে আগুনের আঁচের পাশে দাঁড়িয়ে দিয়ে পুরো রেসিপিটা বলে দিলেন, আমাদের কষ্টের কোনো দাম নেই আপনার কাছে? বসুন, আপনি কি হলো, বসুন। পিসিমণি, যবে থেকে তোমার উমার প্রতি ধারণা বদলেছে না, তবে থেকেই দেখছি তুমি অভির সঙ্গে কিরম জানি সৎ ছেলের মতো ব্যবহার করছো। আলিয়া, তোমার স্পর্ধা দেখে আমি না অবাক হয়ে যাচ্ছি। তোমার এত বড় সাহস হয় কি করে যে আমি অভিকে কি চোখে দেখি সেটা বলবার? আর ধারণার কথা বলছো? শুধু উমার প্রতি ধারণা না, অনেকের প্রতি ভুল ধারণাও ভেঙে গেছে আমার। দৃষ্টিভঙ্গির সঙ্গে সঙ্গে তোমার কমন সেন্সটাও দেখছি কমে গেছে পিসিমণি। না মানে ডাক্তার অভিকে কি খেতে বলেছে না বলেছে সেসব তুমি না জেনে শুনে এরকম একটা স্পাইসি রান্না অভিকে খাইয়ে দিচ্ছ, তাও আবার আনকোড়া একজনের হাতের রান্না। এখন আমার জ্ঞান গম্ভীর নিয়ে প্রশ্ন তুলছো আলিয়া? আর স্পাইসি রান্না? শুধু মানুষের প্রতি মানুষের ভালোবাসা থাকলে, সহানুভূতি থাকলে ও সব স্পাইসি রান্নাই সহ্য হয়ে যায় শরীরে। তোমাকে কি বলবো, তুমি ভালোবাসার ধার কাছ দিয়ে হাঁটো না। আলিয়া ম্যাডাম, খেতে বসে তো রাগারাগি করলে তো খাওয়াটাই হবে না। আমি তো দেখলাম আপনি চিকেনটা বেশ আনন্দ করেই খাচ্ছেন, তার মানে নিশ্চয়ই আপনার রান্নাটা ভালো লেগেছে। নিন না, আর একটু নিন। এই নিন, দেব? আবার উমার চোখে আবার সেই একই রকম দৃষ্টি। এত কনফিডেন্স পাচ্ছে কোথা থেকে ও? না না, যেমন করে হোক ওর এই কনফিডেন্সটাকে আমায় ভাঙতেই হবে। আচ্ছা, উমার হাবভাব আমার মোটেই ভালো লাগছে না মম। আমার কি মনে হচ্ছে জানো তো, ও না কিছু একটা প্ল্যানিং করতে চাইছে। ধুস, উমা আবার কি প্ল্যানিং করবে? তুই যা ওকে ফাঁদে ফেলেছিস, সেই ফাঁদেই ওর প্রাণ ওষ্ঠাগত। নো মম, শত্রুকে দুর্বল ভাবাটা বোকামি, আর উমাকে দুর্বল ভাবাটা তো চরম মূর্খামি। মূর্খ? হ্যাঁ, তুই কি বললি বেবি? তুই তুই আমাকে মূর্খ বললি? তুই নিজের মাকে এরকম ভাবে মূর্খ বলতে পারলি? না মম, আমি সেভাবে কিছু মিন করিনি। আচ্ছা শোনো, তুমি এসব কথাবার্তা বাদ দিয়ে তুমি আসল কথাটা শোনো প্লিজ। বল, আমি শুনছি। শোনো, বলছি তোমাকে আমি এখানে কেন এনে রেখেছি সেটা তুমি জানো তো? জানবো না? আমার বেবি তো আমাকে ছাড়া এক মিনিটও থাকতে পারে না, তাই। শুধু তাই নয় মম, আমি তোমাকে এখানে এনেছি নজর রাখার জন্য, অভি আর উমার উপর নজর রাখতে। নজর রাখবো? আমি অভি আর উমার উপরে কিভাবে নজর রাখবো? উফ, সেটাও কি তোমাকে বলে দিতে হবে মম? এই সমস্ত কাজগুলো তুমি নিজে নিজে খুব ভালো করতে পারো, তাই জন্যই কিন্তু তোমাকে এখানে এনে রাখা। উমা আর অভি যাতে কাছাকাছি ঘেঁষতে না পারে সেই দিকে তুমি খেয়াল রাখবে, বুঝেছো? ওদেরকে কাছাকাছি দেখলেই তুমি সবার আগে আমাকে খবরটা দেবে, ওকে? সে আমি নজর রেখে দেবো, কিন্তু দেখ অভি উমার উপরে যা ক্ষেপে আছে, আমার তো মনে হয় না যে উমাকে ধারে কাছে ঘেঁষতে দেবে। সেসব কিছুতে বিশ্বাস নেই মম। এই সমস্ত কিছু ডিপেন্ড করছে অভির ওপর, অভির মর্জির ওপর। অভি না ঘেঁষতে চাইলেও উমা তো অ্যাটলিস্ট অভিকে অ্যাপ্রোচ করার চেষ্টা করবেই, ওর সাথে প্যাচ আপ করার চেষ্টা করবে। তুমি দেখলে না আন্টির কথাও কিভাবে অমান্য করলো?
তারপর অভি কিন্তু ওকে এই বাড়ি থেকে চলে যেতে বলল। তা সত্ত্বেও উমা এই বাড়িতেই থেকে গেল, সবাইকে রান্না করে খাওয়াচ্ছে, কারো কথাই পাত্তা দিচ্ছে না। এসব দেখে তো আমার অ্যাটলিস্ট তাই মনে হয় মম। কোন সুনন্দ দাসের কথা বলছো তুমি? আর আমি কার সাথে কি কথা বলছিলাম সেটা তুমি আড়ি পেতে শুনছিলে নাকি? তুমি জানো না আড়ি পাতাটা ইজ ব্যাড ম্যানার্স। এক্স্যাক্টলি মম, সেই জন্য তো বলছি আমাদের যা করার গোড়াতেই করতে হবে। অভি আর উমাকে কিছুতেই কাছাকাছি আসতে দেওয়া যাবে না মম, বরং অভির মনে উমার প্রতি রাগটা আরো বাড়াতে হবে। একদিন এমন সময় আসবে যেদিন উমাকে এই বাড়ি থেকে চিরকালের মতো চলে যেতে হবে। বেবি, কি বুদ্ধি তোর! তোকে আমি যত দেখি না আমার গর্বে বুকটা ফুলে ওঠে একেবারে। যা প্ল্যানিং করিস তাই হয়, যা চাস তাই হয়। তুই কোনো টেনশন করিস না, আমি চট করে গিয়ে একটু মুখটা ধুয়ে আসি, তারপরে আমি অভি আর উমার ঘরে নজর রাখতে যাব। এক্ষুনি আসছি, দাঁড়া। উমা, তোমার এই কনফিডেন্স, তোমার এই চালাকি, এসব আলিয়া বসের সামনে বেশি দিন টিকবে না। দয়া করে অভিমন্যুবাবু, আমার ক্রিকেট খেলা নিয়ে আপনি আর কোনো কথা বলবেন না। ক্রিকেট খেলা নিয়ে যদি আমি আপনার সাথে কথাই না বলি, তাহলে তাহলে আমাদের সম্পর্কের কোনো মানেই রইল না ওমা। তার মানে ক্রিকেট ছাড়া আমাদের সম্পর্কে আছেই বাকি। ঠিক আছে, আপনি এখন ডিসাইড করেই নিয়েছেন যে ক্রিকেট আর কোনোদিন খেলবেন না, তাহলে কোন অধিকারে আছেন? চলে যান এই বাড়ি থেকে। আমি আমি আটকাবো না আপনাকে, প্লিজ প্লিজ এই বাড়ি থেকে চলে যান। যাবো অভিবাবু, সময় হলে নিশ্চয়ই চলে যাব, কিন্তু এখনো যে আমার যাওয়ার সময় হয়নি। বলছি তুমি ক্রিকেট খেলো, ক্রিকেট খেলো, আর উমাও বলে যাচ্ছে যে না আমি আর ক্রিকেট টিকেট খেলবো না, আমি সংসার করব। কিন্তু জানিস আমি দেখছিলাম ওই অভিটাই কিন্তু উমাকে উস্কাচ্ছে। তুই আর চিন্তা করিস না বেবি, আমার মনে হয় না উমা বিশেষ কিছু করবে, ওই ক্রিকেট টিকেট আর খেলবে বলে মনে হয় না। আর ও যদি ক্রিকেট না খেলে তাহলে অভিও আর ওকে পছন্দ করবে না। মা প্লিজ তুমি চুপ করবে। উমার এই সব কিছু ছেড়ে সংসার করার অর্থ কিন্তু একটাই, উমা অভির বউ হিসেবে এই বাড়িতে থাকতে থাকতে নিজের জায়গাটাকে পরিষ্কার করতে চাইছে মম, যাতে সবাই উমার ভালো মানুষই দেখে ওকে অভির বউ হিসেবে মেনে নেয়। এটা উমার চালাকি মম, সবটা চালাকি। এটা তুই মন্দ বলিসনি, কিন্তু তাহলে তুই এখন কি করবি বেবি? কি আবার করব? আমি কালই উমার এই সংসার করার ইচ্ছেটাকে ধুয়ে মুছে একেবারে সাফ করে দেব, আর উমাকে এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। আচ্ছা ঠিক আছে, আমি অপেক্ষা করছি, কিন্তু যা করার একটু তাড়াতাড়ি করবেন।
12ই জানুয়ারি, প্রায় 1.5 মাস আগে ছিল আমার খেলাটা। আচ্ছা, আপনার মনে হয় 1.5 মাস আগের কল লিস্ট মেসেজ সব থাকবে? জানেন তো, আমার মন বলছে এই ফোনে যে কটা ফোন এসেছে তার মধ্যে একটা হয়তো এই বুকিং নাম্বার হবে, যে আমাকে ম্যাচ ফিক্সিং এর মিথ্যে অভিযোগে ফাঁসিয়েছে, আমাকে মিথ্যে কথা বলে টাকাগুলো দিয়ে ভিডিও বানিয়েছে, আমার নামে মিথ্যে বদনাম দিয়েছে। ওই লোকটাকে আমাকে খুঁজে বের করতেই হবে, যেভাবেই হোক। আর উমার সাথে যে আমি এখানে গল্প করতে আসবো না সেটাও তুমি খুব ভালো করে জানো। আমি আমার ফোনটা সকাল থেকে খুঁজে পাচ্ছি না। সে কি কাণ্ড, ফোন খুঁজে পাচ্ছ না মানে? কোথায় রেখেছিলে? ভালো করে খুঁজেছো তো? অবভিয়াসলি আমি যেখানে আছি সেখানেই রেখেছিলাম, কিন্তু সেখানে হাজার খোঁজার পরেও ফোনটা পাওয়া গেল না। তার মানে নিশ্চয়ই ফোনটা চুরি হয়েছে। আচার্য বাড়ির গেস্ট রুম থেকে ফোন চুরি হয়ে যাচ্ছে, বাহ। এনিওয়ে, এটা তো আমি পরে আঙ্কেলকে জানাবই, কিন্তু তার আগে আপাতত আমি ফোনটা উমার ঘরে খুঁজতে এসেছিলাম। এই দাঁড়াও দাঁড়াও, এটা বুঝতে দাও তো আমাকে। মানে ফোনটা হারিয়েছে তোমার ঘরে আর তুমি খুঁজতে এসেছো উমার ঘরে, মানে এর মানেটা কি? এই মানে তুমি নিশ্চিত যে উমাই তোমার ফোনটা চুরি করেছে? এটা কার ফোন মাটিতে পড়ে রয়েছে? হ্যাঁ, ভালো করে দেখবে না, শুনবে না, অন্যের ঘাড়ে দোষ চাপানোর জন্য ব্যস্ত একবারে। তুমি যে আজমির। এ কি মম, মম, আমি তো তখন ফোনটা ওখানে অনেকবার খুঁজলাম, কিন্তু তখন তো ওখানে ফোনটা ছিল না। হ্যাঁ, আমিও তো খুঁজেছিলাম, সত্যি ওখানে ফোনটা ছিল না। হ্যাঁ, নিশ্চয়ই ছিল। ফোনটা তো একা একা ওখানে গিয়ে দাঁড়িয়ে পড়তে পারে না। হ্যাঁ, নিশ্চয়ই ছিল, ভালো করে খোঁজা হয়নি। এই জন্য বলছি, রাগে অন্ধ হয়ে চোখে দেখতে পাচ্ছ না, জিনিস তো ওখানেই পড়েছিল। শুধু রাগ রাগ আর রাগ, আর অন্যের ঘাড়ে দোষ চাপানো। শোনো, একটা কথা ভালো করে শুনে রাখো তো তুমি, এই যে উমাকে না যখন তখন চোর সাব্যস্ত করা, চুটকো ছাটকা ব্যাপারে ফাঁসিয়ে দেওয়া, এগুলো বন্ধ করো। কেন? ও এ বাড়ির বউ, আচার্য বাড়ির বউ। বাড়ির বউয়ের ব্যাপারে এসব কথা আমরা শুনবো কেন, সহ্যই বা করবো কেন? বাড়ির বউ মাই ফুট। মনে থাকলে কি হবে? মনের ইচ্ছে পূরণ করার অধিকারটুকু যে খুইয়ে বসে আছো মেয়ে। ওই যে শুনলে না সেদিন দাদা কি বিশ্রী ভাবে রেগে গেল, বললো যে উমা রান্না করলে আমি খাবো না ওর হাতের রান্না। আর অনুরাগও তো বসেছিল, কিচ্ছুটি বললো না। তার মানে ও সায় দিচ্ছে বাবার কথায়, ও খাবে না। ওদের কথায় আমি মাথা ঘামাই না। মুশকিলটা হলো কি জানো, তোমার স্বামীটি, সেও বলে বসলো কি না সে তোমার হাতে রান্না খেতে রাজি নয়। যাকে যাক, আজ খাচ্ছে না কাল খাবে, ঠিকই সব ঠিক হয়ে যাবে। উনি সত্যিই বললেন আমার হাতের রান্না উনি খাবেন না? শোনো না, রান্না করার দরকার নেই তো, তুমি আমার হাতে হাতে সাহায্য করে দেবে, তাতেও তো তোমার শান্তি, তাই না? অভির জন্য খাবার রান্না হচ্ছে, তুমি সাহায্য করছো। আর শোনো, এত মন খারাপ করার মতন, চিন্তা করার মতন কিচ্ছুটি হয়নি। সময় দাও, সময় এমন জিনিস না, সময় দিলে সময় সব ক্ষত সেরে যায়। আজকে সব গন্ডগোল মনে হচ্ছে তো, কাল থেকে সব ঠিক হয়ে গেছে।